আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৪ শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই পরীক্ষার সামনে আমি নিয়ে আসছি গণিতের স্পেশাল সাজেশন এবং কিভাবে খুব সহজে শেষ মুহূর্তে পাশ করা যায় এবং কিভাবে খুব সহজে এমসিকিউতে পাশ করা যায় আর ভালো একটা রেজাল্ট করা যায়। তো তুমি যদি আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে এখনো সময় আছে, খুব সহজে পাস এবং ভালো একটা রেজাল্ট করা যায়। শুধু ধারাবাহিক বিষয়গুলা মনে রাখবা। প্রথমে আমি আসি সিকিউ নিয়ে, মানে সৃজনশীল যে প্রশ্নগুলা সেগুলা থাকবে 11টা আর তোমাকে অ্যান্সার করতে হবে 7টা। তো 7টা 70 মার্কের মধ্যে তোমাকে সর্বনিম্ন 23 মার্ক পেতে হবে। তো এই জন্য তোমার জন্য আমার পক্ষ থেকে সবচাইতে স্পেশাল যেটা, আসলে দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে তারা যখন প্রশ্ন করে তারা কিন্তু একদম ইজি প্রশ্ন করে না, আবার একদম হাই প্রশ্নও করে না। কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে সহজে আমরা পাস মার্কগুলো তুলে নিতে পারি, কিন্তু আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে ওই অধ্যায় থেকে কিন্তু তারা সহজ প্রশ্ন করে না। তো যে অধ্যায়, এই জন্য আমি বলবো যে অধ্যায়টা তুমি করবা সেই অধ্যায়টাই একটু ভালো করে করবা। তুমি প্রিপারেশন যদি পাস করার জন্য নিতে চাও, তাহলে তোমাকে যেহেতু সর্বনিম্ন 3টা বা 4টা প্রশ্ন যদি সৃজনশীল যদি তুমি ঠিকমতো মানে আয়ত্তে রাখো, তাহলে কম করে হলেও তুমি 23 মার্ক পাবা, এখানে কোনো সন্দেহ নাই। তো সেই জন্য তোমাকে এই 17টা অধ্যায় ভালো করে পড়ার দরকার নাই। তোমাকে 3টা বা 4টা অধ্যায় একদম ক্লিয়ারলি পড়লে পরেই তোমার কাজটা অনেক সহজ হয়ে গেল এবং তোমার জন্য পাস করাটা একদম পানির মতো হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম পাশের জন্য কথা বলবো এবং পাশাপাশি আমরা ভালো রেজাল্ট কিভাবে A+ আশা করা বানানো যায় সেটাও কথা বলবো। তো পাশের জন্য আমরা প্রথমে রাখছি পরিসংখ্যান। দেখো এইখান থেকে যে পরিসংখ্যানে 10 মার্কটা আসে, তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখো যে পরিসংখ্যান থেকে কিন্তু বরাবরই খুব সহজ প্রশ্নই আসে। এই প্রচুরক নির্ণয়, গণসংখ্যা নির্ণয়, মধ্যক নির্ণয়, অজীব রেখা আর গণসংখ্যা বহুযুগ অঙ্কন, এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না। তো এই 10টা মার্ক তোমরা কিন্তু খুব ভালো করে শেষ করে পরীক্ষার হলে যাবা, যাতে এই 10টা মার্ক যত তোমার হাতছাড়া না হয়। তো বন্ধুরা, গ বিভাগে থাকতেছে আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি। এখানে 3টা অধ্যায়, ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, উচ্চতা ও পরিমিতি, এই 3টা অধ্যায়ের মধ্য থেকে 3টা সৃজনশীলই থাকবে, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে 2টা। সেই ত্রিকোণমিতিক অধ্যায় থেকে কিন্তু প্রতি বছরই মোটামুটি সহজ, আর এই যে বিগত সালের যে 2-4 বছরের যে প্রশ্নগুলো এই যে এই টাইপের অঙ্কগুলাই আমি সাজেস্ট করব, এই টাইপের অঙ্কগুলাই এবার আসবে ইনশাল্লাহ। দূরত্ব উচ্চতা থেকে এবার প্রতি বছরই একটা করে অঙ্ক থাকে। তো সেই অঙ্কগুলা তোমার বন্ধুরা, দূরত্ব উচ্চতা থেকে খুব একটা কঠিন প্রশ্ন আসে না, এই টাইপের মোটামুটি এই ধরনের 2-3টা অঙ্ক সলভ করলেই হয়ে যাচ্ছে তোমার। তো বন্ধুরা, এখন আসতেছি পরিমিতি। এই পরিমিতি অধ্যায় থেকে খুব একটা সহজ প্রশ্ন আমরা করতে দেখি না। তো পরিমিতি অধ্যায়টা যারা এখনো করো নাই, খুব ভালো দক্ষতা নাই, তারা পরিমিতি অধ্যায়টা একটু এড়িয়ে চলবা। তো পরিমিতি অধ্যায়টা তোমাদের খুব ভালো দক্ষতা অর্জন করে তারপর তোমাদের পরিমিতি অধ্যায়টার উপরে অঙ্ক সলভ করতে হবে। তো বন্ধুরা, এখন আসি জ্যামিতি। তো জ্যামিতি অধ্যায় থেকে আমরা 6ষ্ঠ অধ্যায় রেখা, কোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত, অনুপাত, সাদৃশ্য, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য। তো এর মধ্যে 3টা প্রশ্ন আসবে। এই 5টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন থাকবে, 2টা অ্যান্সার করতে হবে। তো বন্ধুরা, যারা ব্যবহারিক জ্যামিতি, এখানে একটা সৃজনশীল তুমি খুব সহজেই সমাধান করতে পারো, সেটা দেখবা তোমার ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত মিলায়া কিছু প্রশ্ন আসে, এটা সামান্য জাস্ট। তো ব্যবহারিক জ্যামিতি এখানে দেখবা যে ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ অঙ্কন এবং বৃত্ত, অন্তবৃত্ত, পরিবৃত্ত, তারপর ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ত্রিভুজের 2টি কোণ এবং পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে, এই টাইপের অঙ্ক বারবার আসে। তো এই 7ম এবং 8ম অধ্যায় থেকে 100% একটা সৃজনশীল তোমাদের যারা পাশ করতে চাও তাদের জন্য খুব সহজভাবে একটা সৃজনশীল আসে। বাদ বাকি তোমার এই যে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, এখান থেকে মাস্ট বি একটা উপপাদ্য থাকবে। তো এই উপপাদ্যটা খুব একটা সহজ হবে কিনা বলা যাবে না, কারণ এখানে সম্পূর্ণ যার দক্ষতা থাকবে সেই উপপাদ্যগুলো পারে। আর দ্বিতীয় কথা যে তোমার আরেকটা সৃজনশীল থাকবে, সেটা রেখা, কোণ, ত্রিভুজ, সাদৃশ্য
আর হচ্ছে অনুপাত সাদৃশ্য, এই এই যে এইগুলা থেকে একটা তারা সৃজনশীল বানায় তোমাদের দিবে। বন্ধুরা এবার আসি আমরা ক বিভাগ থেকে। ক বিভাগের ক বিভাগ গঠিত হচ্ছে বাস্তব সংখ্যা, মোট 8টি অধ্যায় নিয়ে বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগণিতিক রাশি, সূচক লগারিদম, এক চলক বিশিষ্ট সমীকরণ, বীজগণিতিক অনুপাত সমানুপাত, দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ এবং সসীম ধারা। তো এতগুলা অধ্যায় থেকে তোমার সৃজনশীল আসবে 3টা এবং তোমাকে জাস্ট 2টা অ্যান্সার করতে হবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের 2টা অধ্যায় বলে দেব যেখান থেকে মাস্ট বি তোমার সৃজনশীল আসার সম্ভাবনা প্রায় 100%। যেমন বীজগণিতিক রাশি, এই অধ্যায় থেকে প্রায় একটা সৃজনশীল আসবে, সামান্য কিছু অন্য অধ্যায় ক নম্বর বা একটু দিতে পারে। আর সসীম ধারা, এই ধারা থেকেও মোটামুটি এবার 100% সৃজনশীল আসার সম্ভাবনা আছে সকল বোর্ডের জন্য। কিন্তু আবার সেট ফাংশন যদি মিস করে, সূচক লগারিদম এখান থেকে একটা আসতে পারে। তো সেট ফাংশন আর সূচক লগারিদম থেকে যদি সৃজনশীল আসে সেগুলো মোটামুটি সহজ হবে। আবার তোমার আরেকটা এক চলক বিশিষ্ট সমীকরণ এবং বীজগণিতিক অনুপাত সমানুপাত, এই অধ্যায়গুলো থেকে তোমার যদি ভালো একটা দক্ষতা আসে এবং জাস্ট তুমি বোর্ডের জাস্ট 2-3টা বোর্ডের সৃজনশীল যদি তুমি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এখান থেকে তোমার সৃজনশীলটা কমন পড়ে যাবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। আর বীজগণিতিক রাশি এখান থেকে যদি তুমি সৃজনশীল কমন পেতে চাও, দেখবা কিছু বোর্ডে অনেকবার খুব সহজ অঙ্কগুলা দিয়ে দেয়। বীজগণিত অংশ থেকে অনেক সময় এই টাইপের অঙ্ক, সহজ অঙ্ক, আবার অনেক সময় কঠিন অঙ্কও দিয়ে ফেলে। তো বীজগণিতের উপরে খুব ভালো দক্ষতা থাকতে হবে। আর বন্ধুরা এমসিকিউতে পাশ করার জন্য তোমরা আসলে মূলত যে অধ্যায়গুলো ভালো মতো শেষ করছো সেই অধ্যায়ের টিক চিহ্নগুলা তোমরা দেখবা। যেমন পরিসংখ্যান থেকে তোমার প্রতি বছর 2-3টা টিক চিহ্ন থাকবে। তারপর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, দূরত্ব, যেগুলো তুমি ভালো পারো সেগুলা থেকে তুমি ভালো করে টিক চিহ্ন, এই টিক চিহ্নগুলো কই পাবা? বিগত সালের যে বোর্ডের টিক চিহ্ন সেগুলো তুমি শেষ করবা। মানে মোটামুটি অ্যাটলিস্ট প্রত্যেকটা অধ্যায়ের পিছনে যে বোর্ডের গত বছরের বোর্ডের যে টিক চিহ্ন, মোটামুটি তুমি পরীক্ষার আগে কমের পক্ষে 20 থেকে 40টা টিক চিহ্ন দেখে যাবা। তাহলে তুমি ওই টাইপের টিক চিহ্ন নৈবিত্তিক আসলে পরে তুমি পেরে যাবা। প্রতি অধ্যায় থেকে যদি ধরি, বাস্তব সংখ্যা এখান থেকে 2টা টিক চিহ্ন মাস্ট বি থাকবে, সেট ফাংশন থেকে 2টা থাকবে, তারপর বীজগণিতের রাশি থেকে 2টা থাকবে, সূচক লগারিদম 1-2টা থাকতে পারে, 1 বা 2টা থাকতে পারে, এক চলক বিশিষ্ট। এভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার 1 বা 2টা করে সৃজনশীল মানে টিক চিহ্ন থাকে। তো তুমি যে অধ্যায়গুলো শেষ করছো ভালো মতো, ওই অধ্যায়গুলাই যদি ভালো করে মোটামুটি 20-30টা করে তুমি যদি টিক চিহ্ন দেখে যাও, তাহলে তোমার 30টা টিক চিহ্নর মধ্যে তোমার কখনোই 10টা টিক চিহ্ন আটকাবে না। তো বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই যারা দুর্বল অঙ্কে, তারা কিন্তু টিক চিহ্নই মানে তোমরা ফেল করে যাও। তো টিক চিহ্ন ফেল করলে কিন্তু তোমার কখনোই ওই টিচার মার্ক বাড়াই দিতে পারবে না, সেখানে তুমি ফেল। এই জন্যই